পেয়েছে। খেতে দাও কুসুম, খাবার খাবার খাবার। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ঘরের সব কাজ ছেড়ে নিই, তারপর তোকে লাল লঙ্কা সবুজ লঙ্কা সব খেতে দেব। হঠাৎ শুয়ে থাকা কুসুমের ৬-৭ মাসের ছোট্ট মেয়েটি জোরে জোরে কাঁদতে শুরু করে। কুসুম কুসুম, খুকি জেগে গেছে, খুকি জেগে গেছে, ওর খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। আরে, এই তো কিছুক্ষণ আগে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ওকে, এর মধ্যে আবার খিদে পেয়ে গেছে নাকি? দাঁড়া মা, এখনই দুধ নিয়ে আসছি। বাচ্চাকে দুধ খাওয়ানোর পর কুসুম একটা মাটির কলসি নিয়ে নদীর দিকে যাওয়ার জন্য বের হয়। এলেলে আমার মিষ্টি মা, তুই দেখতে কি সুন্দর রে। ভগবান করুক কারো নজর যেন না লাগে তোকে। তুই এবার এখানে ছায়ায় একটু আরাম কর, আমি নদী থেকে জল ভরে নিয়ে আসি, তারপর আমরা আবার ঘরে যাব, কেমন? এই বলে কুসুম তার মেয়েকে একটা সুরক্ষিত জায়গায় শুইয়ে দেয় এবং কলসি নিয়ে জল ভরতে ঝিলের ধারে পৌঁছায়। কুসুম যেমনই জল ভরে ওঠার চেষ্টা করে, হঠাৎ ভেজা মাটিতে তার পা পিছলে যায় এবং সে সোজা গভীর ঝিলের জলে পড়ে যায়। বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও, আমার খুকি, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নেই, আমাকে বাঁচাও, 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 কুসুম ডুবে যাচ্ছে, কেউ কুসুমকে বাঁচাও, বাঁচাও। আশেপাশে এমন কেউ ছিল না যে কুসুম বা মিঠুর ডাক শুনতে পাবে, ফলে কুসুম নিজেকে বাঁচাতে পারে না এবং ঝিলের জলে ডুবে যায়। কি ব্যাপার বোন রিনা, আজ তোকে খুব খুশি খুশি লাগছে? বিশেষ কোনো খবর আছে নাকি? আজ তো খুশির দিনই, জানিস, কাল আমার বর আমাকে একটা সোনার ভারী চুড়ি কিনে দিয়েছে, দেখতে একদম একদম রাজকীয়। বাহ বোন, তোর তো ভাগ্যটাই ভালো, এমন চমৎকার স্বামী পেয়েছিস। আর আমার কপালটা দেখ, আমার স্বামীকে যদি একটা রূপোর আংটি কিনে দেওয়ার কথাও বলি, তবে এমন ভাবে তাকায় যেন আমি ওর পুরো সম্পত্তিটাই চেয়ে বসেছি। ঠিক তখনই জঙ্গলের নীরবতা ভেঙে তাদের কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। তারা দুজনেই আওয়াজ লক্ষ্য করে ঝিলের ধারে যায় এবং দেখে যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেখানে একদম একা পড়ে কাঁদছে। হে ভগবান, এতটুকু একটা বাচ্চাকে এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে কে এভাবে ফেলে রেখে গেল? মা ডুবে গেছে, মা ডুবে গেছে, ঝিলের জলে ডুবে গেছে, মা ডুবে গেছে। ও মা, এই কি রে বোন, এই তোতা পাখিটা তো মানুষের মতো কথা বলছে। এর কথা শুনে তো মনে হচ্ছে এই মেয়েটার মা পা পিছলে এই গভীর ঝিলেই ডুবে গেছে। তাই হয়ে থাকে, তবে আমার মনে হয় না ওর মা আর বেঁচে আছে। এখন এই অনাথ বাচ্চাটার কি হবে? আমার তো মনে হচ্ছে ওকে আমার সাথেই ঘরে নিয়ে যাই, কিন্তু আমার ঘরে তো আগে থেকেই দুটো মেয়ে আছে, আর আমার বরের একটা ছেলে চাই। এটা যদি ছেলে হতো তাহলে আমি ওকে নির্দ্বিধায় নিয়ে যেতাম। এক কাজ কর বোন, তুই বরং একে তোর ঘরে নিয়ে যা। না না বাবা, তুই তো জানিসই আমাদের অবস্থা খুব একটা ভালো নয় যে অন্যের বাচ্চার দায়িত্ব নেব। আমার স্বামী তো আমাকে একটা সামান্য জিনিসও কিনে দিতে পারে না, তো একে কোথা থেকে পালবে? তাহলে এখন আমরা কি করব বোন? কি করা উচিত আমাদের? চল বোন, আমরা এখান থেকে কেটে পড়ি। আমরা ধরে নেব যে এই জঙ্গলে আমরা কিছুই দেখিনি। এরপর মিনু আর রিনা নীরবে সেখান থেকে চলে যায়। পিছনে ফেলে যায় এক ভয়ঙ্কর নীরবতা। অন্য একটি গ্রামের ঘাটে শিউলি ও মালতী চান করছিল। কি রে শিউলি, শেষমেশ তোর মনের আশাই পূর্ণ হলো। তুই যাকে ভালোবাসতি তার সাথেই তোর বিয়ে পাকা হয়ে গেল। আজ তো তোর খুশির কোনো ঠিকানা নেই। হ্যাঁ মালতী, অবশেষে বাবা আমাদের এই বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। আনন্দে আজ আমার মাটিতে পা পড়ছে না। শিউলি আর মালতী যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক সেই সময় তাদের চোখে পড়ে ঘাটের দিকে ভেসে আসছে কুসুম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। এই দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে হতবাক হয়ে যায়। হে কি শিউলি,
এই মরা কোথা থেকে ভেসে এলো? না রে মালতী, আমার তো মনে হচ্ছে উনি এখনো বেঁচে আছেন। আমাদের এক্ষুনি ওনাকে জল থেকে তুলে আনতে হবে। জলদি কর, ওনাকে টেনে তুলতে আমাকে একটু সাহায্য কর। মালতী আর শিউলি দুজনে মিলে কুসুমকে জল থেকে টেনে ডাঙায় তুলে আনে। মালতী, আমি ওনার পেট চেপে জল বের করার চেষ্টা করছি। তুই বরং ছুটে গিয়ে গায়ের কাউকে ডেকে নিয়ে আয়। শিউলির কথা শুনে মালতী সেখান থেকে দৌড়ে চলে যায়। শিউলি কুসুমের পেটে চাপ দিয়ে জল বের করতে থাকে। ঠিক তখনই মানিক সেখানে এসে পৌঁছায়। এ কি শিউলি, কি হয়েছে? ইনি কে? খুব ভালো হয়েছে মানিক, তুমি এসে গেছো। এই মহিলা জলে ভাসতে ভাসতে এখানে এসে পড়েছেন। মনে হয় গভীর ঝিলে ডুবে গিয়েছিলেন। আমি পেট থেকে সব জল বের করে দিয়েছি ঠিকই, কিন্তু ওনার তো জ্ঞান ফিরছে না। ঘাবড়ানোর কিছু নেই, চলো আমি ওনাকে পাঁজাকোলা করে বিপিন জেঠুর দাওয়াতে নিয়ে যাই। উনি বদ্যি মানুষ, ঠিক চিকিৎসা করে দেবেন। এরপর মানিক কুসুমকে তুলে বিপিন জেঠুর কাছে নিয়ে যায়। বিপিন জেঠু, উনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ মা, এখন ওনার ভয়ের কিছু নেই। আমি গরম তেল দিয়ে ওনার পায়ে মালিশ করে দিয়েছি। শরীরে একটু গরম ভাব গেলেই জ্ঞান ফিরে আসবে। তবে তুই খুব বুদ্ধির কাজ করেছিস মা, সময় মতো পেট থেকে জলটা বের করে দিয়ে। আমার শিউলি তো বুদ্ধিমতী হবেই জেঠু, সেই জন্যই তো আমি ওকে এত ভালোবাসি। হঠাৎ কুসুমের জ্ঞান ফেরে এবং সে ধড়ফড় করে উঠে বসে। যাক বাবা দিদি, আপনার জ্ঞান ফিরেছে। দিদি, তুমি কি আমার বোন হও? আমি কোথায়? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে হচ্ছে মাথায় চোট লাগায় ওনার স্মৃতিশক্তি একটু গোলমাল হয়ে গেছে। দেখো মা, একটু জোর দিয়ে মনে করার চেষ্টা করো তো। তুমি কে, কোথা থেকে এসেছো, একটু ভাবলেই মনে পড়বে। আমাকে ক্ষমা করবেন জেঠু, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার মাথায় কিছুই আসছে না। কুসুম হঠাৎ চিৎকার করে ওঠে। খুকি, আমার খুকি কোথায়? আমার খুকিকে এনে দাও। কুসুমের হঠাৎ সব কথা মনে পড়ে যায়। সে তড়িঘড়ি উঠে দাঁড়ায় এবং পাগলের মতো ছুটতে শুরু করে। এ কি, ওনার হঠাৎ কি হলো? দিদি দাঁড়ান, কোথায় ছুটছেন আপনি? আমার খুকি, আমার মেয়ে, আমি আসছি মা, তুই একদম ভয় পাস না। দিদি, আপনি ঠিক আছেন তো? এমন পাগলের মতো ছুটছেন কেন? আমার ছোট্ট মেয়েটা, মোটে 7 মাস বয়স ওর। ওকে আমি জলের ধারে একা রেখে এসেছিলাম। আমি ছাড়া যে ওর আর কেউ নেই। আমাকে এখনই যেতে হবে। বেচারি বড্ড খিদে পেয়েছে, ও নিশ্চয় খুব কাঁদছে। আমি ওকে দুধ খাওয়াতে যেতে হবে। আমাকে যেতে দাও তোমরা। কিন্তু আপনার গ্রামটা কোথায় সেটা তো আগে বলুন। শিমুলতলা। আমার গ্রাম শিমুলতলা? শিমুলতলা? এ নামে তো আশেপাশে 50 ক্রোশের মধ্যে কোনো গ্রাম নেই। তার মানে আপনি অনেক দূর থেকে ভাসতে ভাসতে এখানে এসে পড়েছেন। এই গ্রাম খুঁজে বের করতেই তো অনেক সময় লেগে যাবে। ততক্ষণে ওই ছোট্ট বাচ্চাটার... না, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। সব দোষ আমার। আমি কেন সাবধানে জলে নামতে গেলাম না? আমি কেন জলে ডুবে গেলাম? আমার মেয়ে যেন কিচ্ছু না হয়। নিজেকে সামলান দিদি, আপনার মেয়ের কিচ্ছু হবে না, কেমন? ঈশ্বর ওপর ভরসা রাখুন। মানিক, তুমি এক্ষুনি একবার শিমুলতলার খোঁজে বেরিয়ে পড়ো। ওনার মেয়েকে নিশ্চয়ই পাওয়া যাবে। একদম ঠিক বলেছ শিউলি, আমি এই মুহূর্তেই রওনা হচ্ছি। মানিক শিমুলতলার উদ্দেশ্যে রওনা হয়। অনেক খোঁজাখুঁজির পর সেই গ্রামে পৌঁছায় এবং গ্রামবাসীদের ও সেই 2 মহিলা মিনু ও রিনার খোঁজ পায়, যারা বাচ্চাটিকে দেখেছিল। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও বাচ্চাটিকে কোথাও পাওয়া যায় না। হতাশ হয়ে মানিক নিজের গ্রামে ফিরে আসে। কি ব্যাপার মানিক, তুমি খালি হাতে ফিরে এলে কেন? বাচ্চাটা কোথায়? আমার খুকি, আমার মেয়ে কোথায়? বলো ভাই, আমার মেয়ে কোথায়? আমাকে মাফ করবেন দিদি, আমি আপনার মেয়েকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি।
দুজন মহিলা আমাকে বলেছিল যে তারা জঙ্গলে আপনার মেয়েকে একটা তোতা পাখির সাথে দেখেছিল, কিন্তু আমি যখন জঙ্গলে ঝিলের ধারে পৌঁছালাম তখন সেখানে না ছিল কোনো তোতা পাখি, না ছিল আপনার মেয়ে। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। কিছু লোক তো আবার এও বলছিল যে ওই জঙ্গলে হিংস্র বন্য জন্তু থাকে, হয়তো তারা। মানিক, এই কথাটা কি এখন বলা খুব জরুরি ছিল? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাকে ক্ষমা করো, আমার মুখে এমন কথা বলা সাজে না। কুসুম ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং তার চোখে মুখে অস্থিরতা ফুটে ওঠে। আমার মেয়ে বেঁচে আছে। হ্যাঁ, আমার খুকি বেঁচে আছে। মারে, তুই একদম ভাবিস না, তুই আমার কোলে আয় মা, আমি তোকে আর কোনোদিন একা ছাড়বো না। এই বলে কুসুম বিছানায় পড়ে থাকা একটা বালিশকে নিজের কোলে তুলে নেয় এবং তার সাথে কথা বলতে শুরু করে। এ কি দিদি, দিদি আপনি এসব কি বলছেন? ওটা তো আপনার মেয়ে নয়, ওটা তো একটা বালিশ, ওটাকে ছেড়ে দিন। না না, এটা আমারই মেয়ে। কেউ যদি তোমরা একে আলাদা করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। এটা আমার মেয়ে, তাই না রে খুকি? তুই তো আমার মেয়ে। দেখ, এরা সবাই তোকে বালিশ বলছে। আমার এমন চাঁদের মতো মেয়েকে কেউ বালিশ বলতে পারে, তাই না? ও ঈশ্বর, মানিক দেখছো কি অবস্থা? মনে হচ্ছে দিদির মাথার ঠিক নেই। ঠিকই বলেছ শিউলি, বেচারি দিদি মেয়েকে হারানোর শোকে এত বড় একটা ধাক্কা সামলাতে পারেননি। ইস, যদি কোনোভাবে বাচ্চাটা সুস্থ ও নিরাপদে ওর মায়ের কাছে ফিরে আসতো। দেখতে দেখতে 18 বছর কেটে গেছে। কুসুমের ছোট্ট মেয়ে পারুল এখন আর ছোট নেই, সে বড় হয়ে উঠেছে। আজ সে ঝিলের ধারে জল নিতে এসেছে। দূরে দাঁড়িয়ে দুটি মেয়ে তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু কথা বলছে। আরে দেখ, এ তো সেই মেয়েটা না যাকে বাসন্তী কাকিমা মানুষ করছে। মা তো বলছিল একে নাকি ঝিলের ধারেই কুড়িয়ে পাওয়া গিয়েছিল। এর মা নাকি জলেই ডুবে মরেছিল। সেই থেকে এই ঝিলের আশেপাশে ওর মায়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। ওরে বাপরে, তুই এসব কথা আমাকে কেন শোনাচ্ছিস বলতো? আমার এসব ভূতের কথায় বড্ড ভয় করে। চল চল, এখান থেকে এক্ষুনি পালাই, পরে এসে জল ভরে নিয়ে যাব। কি রে পারুল, এদিক ওদিক কি খুঁজছিস? সব ঠিক আছে তো? এ কি পারুল, আমার যেন মনে হলো ওই মেয়ে দুটো তোমাকে দেখেই ভয় পেয়ে দৌড়ে পালালো। ঠিকই ধরেছ, ওরা আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে। কে যে আমার নামে সারা গ্রামে মিথ্যে গুজব রটাচ্ছে কে জানে। সবাই বলে আমি নাকি এই ঝিলের ধারে কুড়িয়ে পাওয়া হয়েছিল, আর আমার মা নাকি জলে ডুবে মারা গেছে। এই গুজব তো দিনকে দিন বেড়েই চলেছে। আচ্ছা পারুল, এমনটা কি সত্যি হতে পারে যে বাসন্তী কাকিমা তোমাকে? না না, এমনটা হতেই পারে না। আচ্ছা তুমি বলো, কেউ কি অন্যের বাচ্চা এত আদর ভালোবাসা দিয়ে মানুষ করে? আমার তো কোনো ভাই বোনও নেই, তার মানে উনি আমার নিজের মা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাকে ক্ষমা করো, আমার মুখে এমন কথা বলা সাজে না। কোনো ব্যাপার না পলাশ, যখন এমন উল্টোপাল্টা রটনা ছড়ায় তখন সবার মনেও সন্দেহ জাগে। যাকে আমি এখন আসছি, বিকেলে তোমার সঙ্গে দেখা হবে। আমার জন্য অপেক্ষা করো কিন্তু। এই বলে পারুল কলসিতে জল ভরে নিজের বাড়ির দিকে রওনা দেয়। মা দেখো, আমি চলে এসেছি। পারুল এসেছে, পারুল এসেছে। লঙ্কা চাই, লঙ্কা চাই, লাল লঙ্কায় সবুজ লঙ্কা। হ্যাঁ হ্যাঁ মিট্টু, তোর তো সারাদিনই শুধু লঙ্কা চাই লঙ্কা চাই। দাঁড়া, এনে দিচ্ছি তোকে। বাসন্তী কাকিমা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে। আরে পারুল মা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। চল জলদি তৈরি হয়ে নে, আমাদের এখনই বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাব মা? আর হঠাৎ কি হলো? এখন এত প্রশ্ন করার সময় নেই মা, আমি যা বলছি চুপচাপ শোন আর আমার সাথে চল। আমাদের অনেক দূরে যেতে হবে। এখান থেকে
50 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, আমাদের ওখানেই যেতে হবে। আমরা আর এই গ্রামে থাকবো না। কিন্তু কেন মা, আমাদের এখানে কি সমস্যা? আর তোমাকে এত চিন্তিতই বা দেখাচ্ছে কেন? কি করে বোঝাই ওকে? গায়ের এই গুজবগুলো যদি সত্যি প্রমাণ হয়ে যায়, যদিও জেনে যায় যে আমি ওর জন্মদাত্রী মা নই, না না, ওকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে, যাতে ও কোনোদিন এই সত্যিটা জানতে না পারে। মা, তুমি হঠাৎ চুপ করে গেলে কেন? কি হয়েছে? কিছু না রে মা, আমরা তোর মামার বাড়ি চলে যাচ্ছি। এখন থেকে ওখানেই থাকবো। এখানে বড্ড টানাটানি চলছে সংসারের, তাই ভাবলাম। তাই নাকি? তাহলে মা চলো, আমরা কালই যাই। কিন্তু মা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি শুধু শেষবারের মতো আমাদের গ্রামটা ভালো করে দেখতে চাই। এই গ্রামের সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছে তাহলে কালই যাব। তবে একদম ভোরবেলা বেরোবো, একটুও দেরি করব না কিন্তু। পারুল মন খারাপ করে গ্রামের রাস্তায় হাঁটছিল, তখন পলাশের সাথে দেখা হয়। কি ব্যাপার পারুল, আজ তোমাকে এত মনমরা লাগছে কেন? সব ঠিক আছে তো? না পলাশ, কিচ্ছু ঠিক নেই। মা বলেছে আমাদের নাকি গ্রাম ছেড়ে চলে যেতে হবে, বড্ড অভাব চলছে, তাই আমরা মামার বাড়ি চলে যাচ্ছি। কাল সকালে আমি আমার মা এই গ্রাম ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। তোমার সাথে হয়তো আর কোনোদিন দেখাই হবে না, পারলে মাঝে মাঝে গিয়ে আমাদের সাথে দেখা করো। এ তো বড্ড খারাপ খবর পারুল, তুমি চলে যাচ্ছ শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু তুমি একদম ভেবো না, আমি রোজ তোমার সাথে দেখা করতে যাব। তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকবো কি করে? তোমার জন্য তো আমি এই গ্রাম ছেড়ে ওই গ্রামে গিয়েও থাকতে পারি, কি বলো? কিন্তু পলাশ, এখানে তো এত বিষয় সম্পত্তি তোমার, এইসব কে দেখবে? আরে তুমি ওসব নিয়ে একদম ভেবো না, বাবা সব সামলে নেবে। চলো, আমি এখন আসি। কাল যাওয়ার জন্য আমাকেও তো গোছগাছ করতে হবে, তাই না? পলাশ চলে যায়। সেও যে সাথে ওই গ্রামে যাচ্ছে এই কথা ভেবে পারুলের মনের সব দুঃখ দূর হয়ে যায় এবং সে হাসি মুখে বাড়ি ফেরে। পরের দিন বাসন্তী আর পারুল মামার বাড়ির গ্রামে পৌঁছায়। মা, আমি তো প্রথমবার মামার বাড়ি এলাম। আমাদের গ্রামের চেয়ে এই গ্রামটা বেশ সুন্দর। তো তোর যখন ভালো লেগেছে তখন খুব ভালো কথা, কারণ এখন থেকে আমাদের এখানেই তো থাকতে হবে। এমন সময় সামনে থেকে এক বয়স্ক দাদু এগিয়ে আসেন। আরে তুমি বাসন্তী না? কত বছর কেটে গেল, আমি তো ভাবতেই পারিনি যে তুমি আর কোনো দিন এই গ্রামে পা রাখবে। হ্যাঁ জ্যাঠামশাই, কি আর করব বলুন, আমার স্বামী তো আর বেঁচে নেই, এখন সম্বল বলতে ওই ভাইটাই আছে, তাই ভাবলাম ওর কাছেই গিয়ে থাকি। আহারে, শুনে বড্ড কষ্ট হলো রে মা। যে স্বামীর জন্য তুই নিজের বাবা মায়ের সাথে ঝগড়া করে এই গ্রাম ছেড়ে অত দূরে চলে গেছিলি, সেই আজ আর পৃথিবীতে নেই। তা এই মেয়েটি কে? ও আমার মেয়ে পারুল। আরে মানিক, মানিক রে, কোথায় গেলি? জলদি বাইরে আয়, দেখ তোর দিদি বাসন্তী এসেছে। আরে দিদি, তুমি অবশেষে তুমি এলে। তোমাকে কি যে বলি দিদি, তুমি চলে যাওয়ার পর এই বাড়িটা একদম খাঁ খাঁ করত। জানো দিদি, তুমি ঘর ছাড়ার 2 বছর পরেই বাবা আর মা তীর্থে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ একটা পেল্লাই গাছ তাদের ওপর ভেঙে পড়ে আর দুজনেই মারা যায়। এই তুই কি বলছিস মানিক? তার মানে মা বাবা কেউই আর এই পৃথিবীতে নেই? আরে এই তো শিউলি না, তোর ছোটবেলার খেলার সাথী। শুধু খেলার সাথী নয় জেঠামশাই, এখনো আমার অর্ধাঙ্গিনী। আমরা বিয়ে করেছি। আরে বাহ মানিক, শেষমেশ তুই যাকে ভালোবাসতি তাকেই বিয়ে করেছিস, দেখে বড্ড আনন্দ হলো। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে কেন? চলো চলো, ভেতরে চলো, ভেতরে গিয়ে শান্তিতে কথা বলি। বাসন্তী আর পারুল দুজনেই বাড়ির ভেতরে ঢুকেই তারা দেখতে পায় কুসুম একটা বালিশ কোলে নিয়ে আপন মনে কথা বলে যাচ্ছে। মামা, উনি কে? আর
এমন অদ্ভুত ভাবে কার সাথে কথা বলছেন? ইনি হলেন কুসুম দিদি। আজ থেকে প্রায় 18 বছর আগে ওকে আমরা এই অবস্থায় পেয়েছিলাম। বেচারি নদী দিয়ে ভাসতে ভাসতে এখানে এসে পড়েছিল। ওর একটা 7 মাসের ছোট্ট মেয়ে ছিল। জঙ্গলের ধারে জল আনতে গিয়ে ও পা পিছলে জলে পড়ে যায়। আর যখন জ্ঞান ফেরে তখন মেয়েকে হারানোর শোকে ওর মাথার ব্যামো হয়ে যায়। এই বালিশটাকেই ও নিজের মেয়ে ভাবে। কে জানে ওর মেয়েটা আজ বেঁচেও আছে কিনা, বা কেমন আছে, কি আর বলবো। মানিকের কথা শুনে বাসন্তীর বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। সে মুহূর্তেই সবটা বুঝতে পারে। হে ভগবান, এ কি হয়ে গেল? যে সত্যিটা লুকোনোর জন্য আমি ওই গ্রাম ছেড়ে এখানে এলাম, এখানে তো ওর আসল জন্মদাত্রী মাই বসে আছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। কি এত ভাবছেন দিদি? আসুন এখানে বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। না না শিউলি, থাক। আমার হঠাৎ মনে পড়ল আমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি। আমার গ্রামে আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির গিন্নি পুয়াতি, তাকে এই অবস্থায় একা ফেলে আসা আমার একদম উচিত হয়নি। পারুল, চল মা, আমরা ফিরে যাই। আরে দিদি, তুমি এসব কি বলছো? ওই গ্রামে কি আর কাজ করার লোক নেই? তুমি যখন এখানে চলেই এসেছো তখন অন্য কেউ ঠিক কাজটা করে নেবে। হ্যাঁ মা, মামা তো একদম ঠিক কথাই বলছে। এখন যখন এত দূর চলেই এসেছি তখন এখানে থাকলে কি ক্ষতি? এখন থেকে আমরা মামার সাথেই থাকবো। পলাশ এখনো কেন আসছে না? কাল তো বললো যে ও আমার সাথেই এই গ্রামে চলে আসবে, এখনো তো এসে পৌঁছালো না। কি রে পারুল, এদিক ওদিক কি খুঁজছিস? সব ঠিক আছে তো? না মামা, কিছু না, এমনি একটু এদিক ওদিক দেখছিলাম। ঠিক তখনই মিঠু তোতাকে সাথে নিয়ে সেখানে পলাশ এসে হাজির হয়। আরে পারুল, ভাগ্যিস তুমি এখানে দাঁড়িয়েছিলে। আমি কখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। আরে কে রে? ও ছোকরা, তুমি কে? আর আমার ভাগ্নিকে তুমি চিনলে কি করে? এই গায়ে তোমায় কোনোদিন দেখিনি বাপু, সত্যি কথা বলো, নইলে এক্ষুনি গায়ের লোক জড়ো করব কিন্তু। আরে না না মামি, অমন কাজ করো না। ও হলো পলাশ, আমি ওকে বড্ড ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। আমার টানেই ও আমাদের গ্রাম ছেড়ে এত দূরে চলে এসেছে। উমা, তাই নাকি? বাহ পারুল, তুইও তাহলে ভালোবাসতে শিখেছিস। মিট্টুও পারুলকে ভালোবাসে, মিট্টুও পারুলকে ভালোবাসে, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। উমা, এই তোতা পাখিটা তো মানুষের মতো কথা বলে। পলাশ বাবা, আমি কি একে এক বেলার জন্য আমার কাছে রাখতে পারি? আমার আবার পাখি পোষার বড্ড শখ। হ্যাঁ হ্যাঁ মামিমা, নিশ্চয়ই পারেন। তাছাড়া এটা তো আমার তোতা নয়, এটা পারুলের। ও ভুলে ওখানেই ফেলে এসেছিল, তাই আমি আসার সময় সাথে করে নিয়ে এসেছি। পাখিটা কিন্তু ভারী মজার। তাই নাকি? তাহলে তো এই তোতা পাখিটা আমাদের সাথেই থাকবে। এক কাজ কর বাবা, তুমিও আমাদের সাথে চলো। আমি বরং তোমাদের দুজনের বিয়ের কথাটা একবার মানিকের কাছে পারি। চলো চলো। এরপর পলাশ আর পারুলকে নিয়ে শিউলি ঘরের ভেতরে যায়। ঘরে ঢুকতেই মিঠু তো তার নজর গিয়ে পড়ে কুসুমের দিকে। কুসুমকে দেখেই সে ডানা ঝাপটে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কুসুম, কুসুমকে পাওয়া গেছে, কুসুমকে পাওয়া গেছে, কুসুম কুসুম কুসুম। আরে মিঠু, তুই ফিরে এসেছিস, খুব ভালো হয়েছে। দেখ দেখ, আমার মেয়ে, তোর বন্ধু মিঠু এসে গেছে। এবার থেকে আমরা তিনজনে আবার আগের মতো একসাথে থাকবো। বালিশ, ওটা বালিশ, পারুল মেয়ে, পারুল মেয়ে। এ কি মিঠু, এসব কি বকছে? আমার মা তো বাসন্তী, আসল মা কুসুম, আসল মা কুসুম, আসল মা কুসুম। এ কি পারুল, তোর টোতা এসব কি বলছে? তার মানে কি দিদিভাই তোকে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়ে নিজের মেয়ের মতো মানুষ করেছে? তার মানে কি তোর গ্রামের লোকেরা তোর নামে যে কানাঘুষো করতো সেটাই সত্যি? এমন সময় মানিক আর বাসন্তী কাকিমাও সেখানে ছুটে আসে। তোতা পাখিটিকে দেখেই বাসন্তী কাকিমার মুখ শুকিয়ে যায়। সর্বনাশ, এ তোতা পাখিটা আবার কোত্থেকে উড়ে এলো?
কুসুমকে দেখে এ আবার সব সত্যি কথা ফাঁস করে দিল না তো? খুব ভালো হয়েছে মা, তুমি এসে গেছো। মা, তুমি বলো, মিঠু যেসব কি আবল তাবল বকছে, তুমি তো আমার নিজের মা, তাই না? এই যে মহিলা নিজের মেয়েকে হারিয়ে পাগল হয়ে গেছেন, ইনি কি আমার আসল মা? আরে না না মা, তুইও যেমন। এই সামান্য পাখির কথায় কেউ কান দেয়? ও তো একটা অবলা পাখি, যখন যা মুখে আসে তাই বকে। ওর কথায় একদম কান দিস না তুই। আমি তোর নিজের মা পারুল, আমার কথা বিশ্বাস কর মা। যদি তাই হয় মা, তাহলে তুমি আমার মাথা ছুঁয়ে দিব্যি করে বলো, বলো যে তুমি আমায় জন্ম দিয়েছো, আমাকে কোনো ঝিলের ধারে থেকে কুড়িয়ে আনোনি। পারুলের মুখে এই কথা শুনে বাসন্তী কাকিমা একদম নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার এই নীরবতা পারুলকে আরো অস্থির করে তোলে এবং সে সব সত্যিটা বুঝে ফেলে। তুমি চুপ করে আছো কেন মা? তার মানে এটাই সত্যি, হে পাগল মহিলা আমার আসল জন্মদাত্রী মা। হ্যাঁ পারুল, এটাই সত্যি। আমি তোকে জন্ম দিইনি মা, এই পাগল মহিলাটিই তোর আসল জন্মদাত্রী মা। আমি তো শুধু তোকে বুকে করে বড় করেছি। আমি যে বন্ধ্যা, আমার কোনোদিন সন্তান হতো না, আর সেই কারণেই আমি যাকে ভালোবেসে নিজের ঘর বাড়ি সব ছেড়েছিলাম, সে আমাকে পথের মাঝে ছেড়ে দিয়ে চলে যায়। আমি দুঃখে অভিমানে ওই ঝিলের জলে ডুবে মরতে গিয়েছিলাম, কিন্তু ঠিক তখনই তুই আমাকে বাঁচার একটা নতুন কারণ বুঝিয়ে দিলি। বাসন্তী কাকিমার এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই একেবারে হতবাক হয়ে যায়। মা, তুমি আমার জীবনে এসেছো দেবদূতের মতো। সেদিন তুমি না থাকলে হয়তো জঙ্গলে জানোয়াররা আমাকে মেরেই ফেলতো। জন্মদাত্রীর চেয়ে যে পালন করে তার স্থান অনেক ওপরে, তাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে মা বলে জানবো। কিন্তু মা, আমি আজ বড্ড খুশি যে আমার জন্মদাত্রীর মাকেও ফিরে পেয়েছি। মা, তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো। তোমার বেঁচে থাকার কারণটাও ছিলাম আমি, আর আমি তোমার কাছ থেকে দূরে হারিয়ে গিয়েছিলাম, তাই তো তোমার এই দশা। কিন্তু তুমি আর একদম ভেবো না মা, দেখো আমি তোমার মেয়ে ফিরে এসেছি। এখন থেকে আমি তোমার খুব যত্ন নেব, আর দেখো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একদম ভেবো না মা। পারুলের সেই স্পর্শ আর গলার আওয়াজ কুসুমের মনের সমস্ত অন্ধকার নিমেষের মধ্যে দূর করে দেয়। 18 বছর ধরে জমে থাকা মেঘ কেটে গিয়ে কুসুমের হারানো স্মৃতি ফিরে আসে। সে চোখের সামনে নিজের মেয়েকে চিনতে পারে। আমার খুকি পারুল রে, আমি তোর কত বড় অভাগী মা রে বলতো। নিজের মেয়ের ছোটবেলাটাই দেখতে পেলাম না, কিন্তু আজ আমি বড্ড খুশি রে মা। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে তোর কোনো ক্ষতি হয়নি। এরপর থেকে পারুল তার 2 মা বাসন্তী এবং কুসুম, মামা মানিক, মামি শিউলি এবং নিজের ভালোবাসার মানুষ পলাশকে নিয়ে এক বিশাল সুখের সংসার গড়ে তোলে। মিঠু, তোতার খুনসুটি আর সবার ভালোবাসায় তাদের বাড়ি সবসময় আনন্দে মেতে থাকে। পারুলের জীবনে আর কোনো অভাব বা দুঃখ থাকে না।